শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। আর আজ আমরা চলে এসেছি বিশেষ একটি অনুষ্ঠান নিয়ে। আমরা চলে এসেছি আজ নিতু মুখার্জি ফাউন্ডেশনে। এই ফাউন্ডেশন কি, এই সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অবগত নই। সেটা আমরা জেনে নেব এই নিতু মুখার্জি ফাউন্ডেশনের সদস্যদের কাছ থেকে। বলে রাখি, এরা কিন্তু সদস্যর পাশাপাশিও এই ফাউন্ডেশনের স্টুডেন্ট। এরা এখনও পড়াশুনো করছে। আগে তাদের নামগুলো আমরা জেনে নিই, তারপরে বিষয়বস্তু সম্পর্কে জানবো। আপনার নাম? তিতির মুখার্জি। আপনি এখানে সিনিয়র সদস্য? হ্যাঁ, আমি বর্তমানে এই ফাউন্ডেশনের চেয়ারপারসন। আমাদের নিতু মুখার্জি ফাউন্ডেশন একটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, তো সেটার আমি চেয়ারপারসন। আর নিজেও আমি এখন পিএইচডি করছি। আপনার নাম? আমার নাম শুভ্রদীপ মাইতি। আমি এই ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বর্তমানে। আমি আইজার কলকাতায় 5th ইয়ার ফিজিক্স থেকে বিএসএমএস করছি। আপনার নাম? আমি রুদ্র মুখোপাধ্যায়, এই মুহূর্তে সেক্রেটারি, এবং আমিও পিএইচডি করছি এই মুহূর্তে। আপনার নাম? আমার নাম স্নেহাংশু মাঝি, আমি ট্রেজারার এই ফাউন্ডেশনের, আর বর্তমানে আমি সিএমএ পড়ছি, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। সকলের নামই আমরা জেনে নিলাম। এবার জেনে নেব এই নিতু মুখার্জি ফাউন্ডেশন অ্যাকচুয়ালি কি, এই বিষয়বস্তুটা কি, সেটা সম্পর্কে আমরা তিতির দিদির কাছ থেকে জেনে নেব। নিতু মুখার্জি ফাউন্ডেশন একটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। তো আমরা মূলত কাজ করি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের পড়াশুনো বা শিক্ষা। এবার শিক্ষা বলতে কিন্তু আমরা এখানে কখনোই পুঁথিগত শিক্ষাটা বুঝি না। মানে ধর স্কুলে যেভাবে জাস্ট বইয়ের বেসিসে পড়াশোনা করা হয়, সেটা বলতে কিন্তু আমরা শিক্ষা বুঝছি না। আমরা শিক্ষা বলতে বুঝছি বাচ্চা এখন যে অবস্থায় আছে, ধর বাচ্চাটা পড়ে ক্লাস 7 বা 8-এ, কিন্তু সেক্ষেত্রে বাচ্চা হয়তো জানে ক্লাস 3 বা 4 লেভেলের, মানে তার হয়তো 3-4-এর পড়াশোনাগুলো খুব একটা পরিষ্কার নয়। তো আমরা মোটামুটি শুরু করি সেই জায়গা থেকে, যে যেখানে আছে সেখান থেকে নিয়ে তার পড়াশুনোর মোটামুটি যে ক্লাসে আছে সেই ক্লাস অবধি নিয়ে আসার চেষ্টা। তার সাথে পড়াশোনার পাশাপাশি আমরা বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাচ্চাদেরকে নিয়ে প্ল্যান করি। তাদের কেরিয়ারে মানে ফিউচারে কী কী সম্ভাবনা আছে সেগুলো সব কিছু নিয়ে মোটামুটি আমাদের কাজ চলে। এখানে সদস্য কজন এখন? আমাদের এখন বর্তমানে আমরা যারা মোটামুটি কলেজ লেভেলে উঠে গেছি সেরকম, এবং আমাদের জুনিয়র এনএফএম বলে একটা গ্রুপ আছে, মানে যাতে এখনও স্কুল বা সদ্য স্কুল পাস আউট বাচ্চারা ভলেন্টিয়ার আছে আমাদের। সবাইকে মিলে মোটামুটি 30-40 লোকজন একসাথে আমরা এটা কাজ করছি। কিন্তু একটা খুব মজার ব্যাপার হচ্ছে, আমাদের সদস্যরা সবাই কিন্তু এখনও, যেটা কৃষ্ণকলি বলছিল, আমরা নিজেরা সবাই কিন্তু এখনও পড়াশোনা করছি। আমরা সবাই স্টুডেন্ট, তো সেভাবেই সদস্যদের নিয়ে চলছে সবকিছু। কত বছর ধরে চলছে এই সংস্থাটা? 2016 থেকে কাজ শুরু, তো সামনের বছর আমরা 10 বছর শেষ করছি। 10 বছর পূর্ণ হবে আমাদের আর কি। আজকে বাচ্চাদের পঠন পাঠনের সাবজেক্ট কি এখানে? তো আজকে খুব ভালো একটা দিনে তোমরা এসো। সেটা হচ্ছে যে আজকে বাচ্চারা যেটা শিখছে সেটা হচ্ছে যে ভারত তো একটা দেশ চলার একটা সংবিধান আছে। আমরা বড়রা মোটামুটি জানি সংবিধান জিনিসটা কি, বা কোথায় কোথায় সংবিধানে আমাদের কি অধিকার আছে, বা আমাদের কি করণীয়, কি কর্তব্য। বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চারা সেগুলো কিন্তু জানে না। আশেপাশে অনেক সময় অনেক অন্যায় হতে দেখে, ওরা খুব দিশেহারা হয়ে যায় যে আমরা কি করব, আমাদের কি করণীয়। তো আজকে সেশনটা মূলত এটার উপরেই, যে বাচ্চা কাচ্চাদের তাদের ভারতের সংবিধান সম্পর্কে জানানো, এবং ওদের সাংবিধানিক অধিকার বা ওদের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য কী কী আছে সেগুলো। এবং ওরা যদি দেখে যে কোথাও সাংবিধানিক কিছু মানে মেনটেন হচ্ছে না, ওরা ওদের লেভেলে থেকে ওরা কি করতে পারে, ওরা কিভাবে হেল্প করতে পারে, তো সেটার উপরই একটা সেশন নিচে হচ্ছে। মূলত এখন সেশনে যে বাচ্চারা এসে, তারা মোটামুটি 6 থেকে 10 এই ক্লাসের বাচ্চা কাচ্চারা সেশনটা অংশগ্রহণ করছে। বাচ্চাদের পঠন পাঠনের পাশাপাশি আরো কোনো অনুষ্ঠান, প্রোগ্রাম এগুলো রাখো তোমরা? আমাদের একটা বছরে বাৎসরিক একটা কাইন্ড অফ গেট টুগেদার বা অনুষ্ঠান বলা যেতে পারে। সেটা আমাদের ওই বছরের শুরুতে যখন বই বাচ্চারা পায়, নতুন বই বাচ্চাদের, তো আমরা নতুন পুরনো মিলিয়ে বাচ্চাদেরকে বছরের শুরুতে একটা বই বিতরণের অনুষ্ঠান থাকে। এবং সেই দিনটা কাইন্ড অফ এমনভাবে প্ল্যান করা থাকে, সারাদিন অনেক রকম অ্যাক্টিভিটি হয় বিভিন্ন জায়গায়। কোনো স্টলে বাচ্চারা হয়তো কার্ড বানাচ্ছে বসে, কোনো স্টলে হয়তো বাচ্চারা কোনো গল্প থেকে ছবি আঁকছে, ছবি থেকে গল্প, এরকম অনেকগুলো ছোটো ছোটো স্টল করা হয় পুরো এই যে জায়গাটা জুড়ে আছে, পুরোটা জুড়ে। তো বিভিন্ন রকম স্টলপত্র চলে, সেটার একটা অনুষ্ঠান চলে। তাছাড়া আমাদের এখন মোটামুটি সারা বছরে এই পড়াশুনোর সেশনগুলোর পাশাপাশি আমরা কিছু সেশন এমন রাখি যেগুলোতে শুধু পড়াশুনো বা জ্ঞান এরকম নয়, যেখানে বাচ্চা কাচ্চাকে হয়তো কিছু খেলা খেলানো হয়, মানে জাস্ট কিছু খেলা, কথা বলা অভ্যাস করানো, কীভাবে কথা বলতে হয়, লোকজনের কথা কীভাবে শুনতে হয়, এরকম কিছু বিভিন্ন রকমের সেশনও কিন্তু আমাদের চলে। শুধু পড়াশুনো নয় একদমই, তার সাথে সাথে আরও অনেক রকম খেলাধুলোও সারা বছর ধরে চলে ওদের সাথে। ভবিষ্যতে মানে ধরো আজ থেকে 5-10 বছর পরে
এটাকে নিয়ে আরও কিছু ভেবেছো, পরিকল্পনা করেছো? তো আমাদের এই মুহূর্তে তো একটা বললাম যে আমরা একটা যে প্রজেক্টের উপর কারেন্টলি ফোকাস করেছি সেটা হচ্ছে শিক্ষা সঞ্জীবনী প্রজেক্টের নাম, যেটারই সেশন মানে চলছে বাচ্চাদের দেখছিস। এবং এদের নিয়ে সারা বছর তো বললাম যে একাডেমিক সেশনগুলো এবং অ্যাওয়ারনেস জাতীয় প্রোগ্রাম যে পুরোটা চলছে সেটা তো থাকছেই। সেটা আগামী 10 বছরে আরেকটু ফ্রিকোয়েন্টলি আরেকটু গুছিয়ে প্ল্যান্ড ওয়েতে করা। আর তার সাথে সাথে আমরা সদ্য আর একটা প্রজেক্ট যেটা শুরু করেছি সেটা হচ্ছে যে একটা কেরিয়ার অ্যাওয়ারনেস ক্যাম্প। তো কেরিয়ার সচেতনতা ক্যাম্প, সেটা ডিসেম্বরে হয়েছিল এবছর। 5 দিনের একটা ক্যাম্প, সারা দিনব্যাপী ক্যাম্প ছিল। কেরিয়ার অ্যাওয়ারনেস ক্যাম্প বলতে সচরাচর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বাচ্চা আসবে, বাচ্চাকে আমরা বলবো আচ্ছা তুমি জীবনে এই রকম কাজকর্ম করতে পারো, এবার তুমি ভেবে দেখো তোমার কোনটা ঠিক মনে হচ্ছে। কিন্তু অনেক সময় আমরা এটা ভেবে দেখি না, বাচ্চারা হয়তো অনেক প্রফেশন কি হয় কাজ সেটা জানে না। প্রফেশনটার নাম শুনে হয়তো মনে হলো আচ্ছা এটা খুব ভালো একটা প্রফেশন, কিন্তু বাচ্চাকে সেই কাজ করতে গেলে কী কী তার দক্ষতা প্রয়োজন সেটাও বাচ্চা জানে না, বা সেই প্রফেশনে বাচ্চাকে কী কাজ করতে হবে সেটাও বাচ্চার খুব একটা ধারণা থাকে না। তো আমাদের আইডিয়া ছিল 5 দিনের ক্যাম্পটাতে যে বাচ্চা আসবে, বিভিন্ন রকম প্রফেশনে কী কী দক্ষতা প্রয়োজন হয় সেটা জানবে, বুঝবে। কোনোটাই কিন্তু জাস্ট বসে আমরা বলছি ওরা শুনছে নয়, হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে। এবং বেশ কিছু প্রফেশনের আমরা মক করিয়েছিলাম। তো আমাদের টিচিং ছিল, এরকম বিভিন্ন রকম টিচিং, একটা লয়ার প্রফেশন, একটা মক অর্গানাইজেশন কীভাবে চলে তার মক করানো হয়েছিল, যাতে বাচ্চারা রিয়েল লাইফের ফিলটা পেতে পারে। তো এটাকে আরেকটু মানে বিস্তৃতভাবে করা, রেগুলারলি করা। এবং আপাতত প্ল্যান আছে এবছরও ডিসেম্বরে একটা এই ক্যাম্পের সেকেন্ড মানে ক্যাম্প করা। তো এই মোটামুটি এখন প্ল্যান আমাদের। আর আরেকটা যেটা ছোট প্রজেক্ট আমরা শুরু করেছি, এখনও বলবো বেবি প্রজেক্ট সেইভাবে কিছু হয়নি, সেটা হচ্ছে যে আমাদের মতো এরকম কাজকর্ম করছে আশেপাশে অনেক মানুষজন, যারা ধর প্রথাগত শিক্ষা বা পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে বিভিন্ন রকম অন্যান্যভাবে পড়ানোর চেষ্টা করছে, অনেক রকম চেষ্টা চলছে। তো আমাদের এখন কারেন্টলি একটা বোধহয় গোল বা প্রজেক্ট ধর শুরু হয়েছে। প্রজেক্টটার এটা এখনও প্রপার হয়তো ফাইনালাইজ নাম নয়, বাট যে নামে আমরা ডাকছি সেটা হচ্ছে প্রজেক্ট হাট্টিমাটিম টিম। ইন্সপিরেশন কোথা থেকে বাঙালি সবাই জানে। তো মোটামুটি এরকম সমস্ত যেখানে যেখানে এরকম কাজ হচ্ছে সেগুলোর একটা কাইন্ড অফ আর্কাইভ বানানো, যে ধর এখানে এরকম জায়গায় অলরেডি এটা চেষ্টা করেছে, আমরা এটা চেষ্টা করে দেখে এই রেজাল্টস পেয়েছি। এবং বিভিন্ন ধরনের মেটেরিয়ালস, যারা ধর খুব দূরে গ্রামে বসে হয়তো পড়াতে চাইছে, তার কাছে ইনাফ মেটেরিয়ালস নেই, হতে পারে মেটেরিয়ালসের অভাব, তো সেগুলোকে সবগুলোকে এক জায়গায় করে একটা অ্যাভেলেবেল করানোর চেষ্টা, সেটা আর একটা প্রজেক্ট। এটা এখনও একদম চাইল্ড প্রজেক্ট, আমাদের সবে শুরু হচ্ছে কাজ, সেটা আর একটা ফিউচার প্রজেক্ট। দিদি তোমাদের যোগাযোগ মাধ্যমটা যদি বলো। আমাদের ফেসবুক পেজ আছে নিতু মুখার্জি ফাউন্ডেশন নামে, সেখানে মোটামুটি আমাদের ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া নিতু মুখার্জি ফাউন্ডেশন.in নামে আমাদের ওয়েবসাইট আছে নিজস্ব। আর তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8167598643, এই নাম্বার, হ্যাঁ 8167598643, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলও আছে নিতু মুখার্জি ফাউন্ডেশন নামে। তো যেখানে হোক কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এগুলোর মাধ্যমে। তো আপাতত সবার কাছে আমাদের বোধহয় এটাই রিকোয়েস্ট যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, যদি সবাই মিলে আমাদের পাশে দাঁড়ান, সেটা হতে পারে হয়তো কিছু পার্টিকুলার কেউ যদি দূরে থেকে ধর আগ্রহী থেকে থাকেন যে কোনো কন্টেন্ট বানিয়ে আমাদের সাহায্য করতে পারেন। কিছু অর্থ সাহায্য তো সবসময় ওয়েলকাম। তাছাড়াও কেউ যদি মনে করে আমাদের সাথে ভলেন্টিয়ারি করতে চান, আমাদের প্রচুর লোকবল দরকার এই মুহূর্তে। কেউ যদি ভলেন্টিয়ারি করতেও আগ্রহ থাকেন, যদি আমাদের সাথে যোগাযোগ করেন, বা কিছু তার বাড়িতে বই পড়ে রয়েছে সেটাও যদি দিতে চান, আমাদের কি খেলনা বাচ্চাদের পড়ে রয়েছে ব্যবহার হচ্ছে না, যে কেউ যদি কিছু দিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সেটা যে কোনো সবসময় সেটা কাজে লাগবে। শিক্ষার আলোকে জাগরিত করতে শিক্ষার্থীদের তুমি কি বার্তা দিতে চাও? এটা বোধহয় দুভাবে বলা যায়। একটা হচ্ছে যে আমাদের সমাজে এখন অবধি ভীষণভাবে স্ট্রেস দেওয়া হয় বা ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় পড়ার বইয়ে লাইন বাই লাইন কী লেখা আছে বা সেখান থেকে আমি শিখে একটা স্ট্যান্ডার্ড টেস্টে কতটা নাম্বার পাচ্ছি, সেটা অবধি ঠিক আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজে হাতে করে দেখার যে সাহস এবং ইচ্ছাটা, এটা বোধহয় অনেক জায়গাতেই একটু একটু করে দমিয়ে রাখা হয় এবং অনেক জায়গাতে মেরেও ফেলা হয়। সেখান থেকে বেরিয়ে আসাটা খুব প্রয়োজন যদি শিখতে হয় জীবনে বা শেখাটা ঠিক মতোভাবে কাজে লাগাতে হয়। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আরেকটা যে জায়গা আমার নিজের ভীষণ মনে হয় বা আমাদের সবারই বোধহয় এই জায়গাটা ভীষণ মনে হয়, শিক্ষা একদিকে আর সমাজে জীবনে বেঁচে থাকা আরেকদিকে, এই দুটোর মধ্যে গ্যাপটা খুব বেশি। তো আমাদের মেন গোলটা বা মেন অবজেক্টিভটা এই মুহূর্তে এই জায়গাতেই, যে শিক্ষাটা বইয়ের পাতায় না রেখে তুমি দৈনন্দিন জীবনে, প্রতিদিনের জীবনে, নিজের পরিবারে বা নিজের জন্য কিভাবে ব্যবহার করে দেখতে পারো, মূলত এটাই। এখনকার মায়েরা বেশিরভাগ
কর্মজীবনে ব্যস্ত, কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েছে। তাতে কি হয়, বাচ্চাদেরকে শান্ত করতে গেলে মুঠো ফোনটা ধরিয়ে দিচ্ছে। একদম এই মুঠো ফোনে ধরিয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে, সেটা বাচ্চারা এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে পড়ছে। এক্ষেত্রে তুমি কি বলতে চাও, এই মুঠোফোন থেকে মানে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করার তুমি কি বার্তা দিতে চাও বাচ্চার বাবা মায়েদের? এই বিষয়ে, যেহেতু বাচ্চারা পরপর এই সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, আমরা যেভাবে বাচ্চাদের ফলো করছি, বাচ্চাদের সেইভাবে শেখানো হচ্ছে যে এরকম সেশনও আমাদের প্ল্যান আছে পরে করার, যে সোশ্যাল মিডিয়ার ইফেক্টগুলো কী কী হতে পারে, কীভাবে বাচ্চাকে প্রভাবিত করতে পারে। তেমন আমরা চেষ্টা করি যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া ওরা যাতে এড়িয়ে থাকতে পারে। এমন যে বাচ্চারা শুধু সোশ্যাল মিডিয়া চালিয়ে যাচ্ছে, ওখান থেকে যে কিছু শিখছে কি শিখতে পারছে না সেটা আমরা জানি না। যেমন আমাদের কিছু আগে যে সেশনগুলো হয়েছিল, বাচ্চারা সোশ্যাল মিডিয়া জানে ঠিকই, কিন্তু ঠিক করে যে কীভাবে গুগল সার্চ করতে হয় সেই জিনিসটাও এখনও বাচ্চারা শেখেনি। তো এই যে মোবাইলটা একটা খুবই ইউজফুল ওয়েপন, এটা যে সঠিকভাবে কীভাবে ব্যবহার করা যেতে পারে সেটা অনেক বাচ্চারাই জানে না। সবাই যেমন খুশি ব্যবহার করে, নিজেদের সময় নষ্ট করে, নিজেদের মূল্যবান সময় নষ্ট করছে। এটাকে আমরা প্ল্যান করছি কীভাবে ওরা ইউটিলাইজ করতে পারবে এই ওয়েপনটাকে, সেরকম সেশন নেওয়া যেতে পারে। আর নিয়ন্ত্রণের কথা বলতে, বাচ্চাদের দেখেই বোঝা যাবে যে কে কতটা বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজ করছে, মোবাইল ইউজ করছে। তেমনভাবে আমরা যদি সব অভিভাবকদের সঙ্গে কথা বলি যে আপনার ছেলে মেয়ে এইভাবে হয়তো মনে হচ্ছে খুব বেশি ব্যবহার করছে, আপনারা দেখুন নিয়ন্ত্রণ করতে পারছেন কি না, বা আমাদের কাছে বেশি সময় ধরে পাঠান যাতে আমরা অবজার্ভ করতে পারি এবং সেই অনুযায়ী আমরা স্টেপ নেওয়ার চেষ্টা করতে পারি যাতে ওরা কম ব্যবহার করে, এবং যদি যতটাই ব্যবহার করছে না কেন সেটা যাতে ওরা ইউটিলাইজ করছে মোবাইলটা, এমন যে খুব বেশি সময় নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার পিছনে। সবুজ মাঠ পড়ে আছে, কিন্তু সেই সবুজ মাঠে ফুটবল, ক্রিকেট খেলার মতো বাচ্চারা আর নেই। তা বাদে মেয়েরা যেসব লুকোচুরি খেলতো ঘরের আনাচে কানাচে, সেগুলো পড়ে আছে, ঘরের আনাচে কানাচেগুলো আনাচে কানাচের মতনই পড়ে আছে, কিন্তু সেই লুকোচুরি খেলার মেয়েগুলো আর নেই। এখন সবাই ল্যাপটপে আবদ্ধ হয়ে গেছে। এক্ষেত্রে এই যে মানে সবুজ মাঠ, তারপরে ধরো তুমি বলো পুকুর, এখন সবাই সুইমিং পুলে সাঁতার কাটতে শেখায়, সেই পুকুরের যে জল, সেই জলে যে সাঁতার শেখা, সেই জিনিসটা আর নেই। এই পুরনো জিনিসগুলো আবার যদি ফিরিয়ে আনতে হয় আমাদের বাচ্চাদের মনে, তাহলে বাচ্চাদের মনে যদি আবার জাগরিত করতে হয়, তাহলে তুমি কি বার্তা দেবে? তুমি বার্তা দেবো বলতে, আগে কোনো কিছু সমাধান বা কিছু করতে গেলে যেটা দরকার, সমস্যাটা কেন হয়েছে। একটা বড় সমস্যা হচ্ছে প্রত্যেক জেনারেশন টু জেনারেশন প্রত্যেকটা আলাদা হয় আমরা জানি, কিন্তু আগের যে জেনারেশন, বাবা মায়ের জেনারেশন থেকে যে বাচ্চাদের জেনারেশন, বাবা মারা এই খেলাধুলো সব কিছু নিয়ে যে ইনফরমেশান, তথ্য তাদের শিশুদের বা বাচ্চাদের বা আশেপাশে সমাজকে দিয়েছে, যে মাঠে খেলতে গেলে সময় নষ্ট হবে, এই করতে এই নষ্ট হবে, এই হ্যাম্পার হবে, এইটা হবে, ওটা হবে, যে রং ইনফরমেশান ছড়িয়েছে নিজেদের জানতেই হোক অজান্তেই হোক, বা তারা বিভিন্ন টাইপের পড়াশোনা বা এডুকেশনাল কম্পিটিশনের চাপে পড়ে বাচ্চাদের উপরে নিজেদের চিন্তাভাবনা ইম্পোজ করার জন্য বা নিজেদের আকাঙ্ক্ষা মেটানোর জন্য বাচ্চার উপর যা করেছে, তার রেজাল্ট তো এই রেজাল্ট। এগুলো এবার এইগুলোই একটা জেনারেশন যাদের জন্য হয়েছে, এবার সেই জেনারেশনকেই তার দায়িত্ব নিতে হবে। বাচ্চারা যা দেখে তাই শেখে, আশেপাশে আমরা যেরকম ব্যবহার করবো, যেরকমভাবে চলবে, ওরাও সেইটা দেখবে। বাচ্চার সামনে ফোন ঘাটলে তার বাচ্চাও ফোন ঘাটা শিখবে, বাচ্চার সামনে বই পড়লে তার বাচ্চাও বই ঘাটা শিখবে, নর্মাল ফেনোমেনা, এটা আমরাই জানি। কিন্তু এই জেনারেশনকেই দায়িত্ব নিতে হবে যাতে ওরা মাঠে ফেরে, যাতে ওরা পুকুরে জল বিষাক্ত না, পুকুরের জলেও ভালোভাবে সাঁতার কেটে তার ইমিউনিটি বুস্ট হয়, তার শরীরের মানে আরও বিভিন্ন টাইপের উপকার হয়, সেগুলো বলতে হবে। এবার এইগুলো যে এডুকেশনাল গ্যাপ, সেই কারণেই আমরা এই চারিদিকে এত ইনফরমেশান, রাইট ইনফরমেশান বাচ্চাদের ভেতরে সেশনের মাধ্যমে ছড়াচ্ছি, যাতে ঠিকঠাক শেখে, ঠিকঠাক শেখার ফলে সে ঠিকঠাক তার জেনারেশান, পরবর্তী জেনারেশান ঠিকঠাকভাবে চলতে পারে। একটা কথা বলে যে একটা কোনো মানে ফ্যামিলির যদি একটা জেনারেশনকে ঠিকঠাকভাবে শিক্ষিত করা যায়, পরবর্তী জেনারেশন অটোমেটিক্যালি ঠিকঠাকভাবে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয় না। এই আমাদের যে জেনারেশন যে যেখানে আছি তাদেরকেই দায়িত্ব নিতে হবে যাতে পরবর্তী জেনারেশন যাতে ভুলভাল ইনফরমেশান না পেয়ে এইগুলো জিনিস থেকে দূরে চলে যায়। এটাই হচ্ছে মেন বক্তব্য আমার এই বিষয়ে। অনেক অনেক ধন্যবাদ নিতু মুখার্জি ফাউন্ডেশনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং তারা আগামী দিনে আরও অনেক অনেক এগিয়ে যাক
এটাই আমাদের 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আর শ্রোতা বন্ধুরা, আপনারাও সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। দেখা হবে আবারও পরবর্তী কোনো প্রোগ্রামে।